আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, বোর্ডে তোমরা যদি দেখতে পাও একটা প্রশ্ন বোর্ডে দেওয়া আছে। কি প্রশ্ন আমি একটু বুঝিয়ে দিই। x মানে হচ্ছে অবস্থান। আমরা যদি কোনো বিন্দুর অবস্থানকে ডিফারেন্সিয়েট করি বাই s বা সরণ, সেম ভাবে যদি আমরা সরণকে ডিফারেন্সিয়েট করি বাই বেগ, একইভাবে আমরা যদি বেগকে ডিফারেন্সিয়েট করি বাই ত্বরণ। প্রশ্ন হচ্ছে আমরা ত্বরণকে ডিফারেন্সিয়েট করলে কি আদৌ কিছু পাই, বা এখানে কি আদৌ কিছু আছে? যদি কিছু থেকে থাকে সেটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? মানে আজকে আমার মূল টপিক হচ্ছে আমরা হায়ার ডেরিভেটিভ গুলো নিয়ে, যে আমরা হায়ার ডেরিভেটিভ গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এগুলো মূলত কি বোঝায় হায়ার ডেরিভেটিভ গুলো, ধরো আমাদের এই ত্বরণ পর্যন্ত মোটামুটি ধারণা আছে, কিন্তু আমরা তারপরেও যখন ত্বরণের যে কনসেপ্ট গ্রাফে আসে এই জিনিসটা আমরা বুঝি না, এবং পরের কনসেপ্টটা যেও আমরা আসলে জাস্ট মুখস্থ করে চলে যাই। আমাদের দেখো ম্যাথে ডি তোমার এখানে ডি কিউব, তো এখানে আমাদের ম্যাথে d4 পর্যন্ত চলে আসে, d5 পর্যন্ত অনেক সময় আসে, কিন্তু আমরা জাস্ট করতে থাকি, ডিফারেন্সিয়েট করতে থাকি, কিন্তু আমরা আসলে কি করতেছি এটা বুঝি না, আমরা জাস্ট করতে আসি। তো আজকে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে আমরা আসলে এই ডাবল ডেরিভেটিভের মাধ্যমে বা ট্রিপল ডেরিভেটিভের মাধ্যমে বা হায়ার ডেরিভেটিভের মাধ্যমে আমরা আসলে কি বোঝাই, আসলে আমরা কি করি, ভিতরে ঘটনাটা আসলে কি ঘটে। তো সকলকে স্বাগতম আজকের ভিডিওতে। চলো শুরু করা যাক। তো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় একটু জানাই দিই, এটা জাস্ট জানার জন্য, ঠিক আছে? দুটো বিষয় জানাবো আমি। প্রথমত, আমরা এইটাকে অনেকেই dy by dx বলি। ভাই এটা কিন্তু dy by dx না, এইটার উচ্চারণ হচ্ছে ddx of y। কি ভাই? ddx of y। কেন ব্যাপারটা এমন? কারণ এই যে ddx এটা একটা অপারেটর, এই যে তোমাদের প্লাস মাইনাস ভাগ, এটা যেমন একটা অপারেটর, এরকম একটা অপারেটর। এখন এটাকে কি তুমি ভাগ না বলে কি বলবা যে এটা হচ্ছে দুই ডট মধ্যে এক দাগ, এরকম বলবা? এরকম তো বলা যাবে না, এটা ভাগ, ঠিক আছে? এটা ডিভিশন, এটা সামেশন, ঠিক আছে? এরকম যে আমাদের তোমার এটাকে আসলে ভাগ করা যাবে না, dy dx না, এই y টা একটা ফাংশন, এই ফাংশনটাকে আমরা কি করি, এই তোমার অপারেট করি কি দিয়ে, এই ddx ফাংশনটা দিয়ে, এই অপারেটরটা দিয়ে, ঠিক আছে? তো এটা একটা টপিক। আরেকটা বিষয়, এই যে আমরা হায়ার ডেরিভেটিভ গুলো লিখি, এগুলো আসলো কোথা থেকে, কাদের অবদানের পিছনে? দেখো, এই যে আমরা লিখি d স্কয়ার y বাই dx স্কয়ার, এই যে জিনিসটা আমরা লিখি, আসলে এটাও d স্কয়ার y বাই dx স্কয়ার, এটা বলা উচিত না, ঠিক আছে? এটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ অফ y। হ্যাঁ, তো আমরা এই যে প্রতীকটা আমরা অ্যাকচুয়ালি লিখি, যেভাবে লিখি, এই পদ্ধতিটাকে আবিষ্কার করেছেন হচ্ছে বিজ্ঞানী লিবনিজ। হ্যাঁ, এটা লিবনিজ থেকে পাওয়া গেছে এই ব্যাপারটা। আর এইরকম আরো অনেক প্রতীক, অনেক ম্যাথমেটিশিয়ানরা অনেক ভাবে ইউজ করছেন। যেমন ধরো নিউটনের থেকে আমরা পাই এরকম একটা ডট, এই যে এমন একটা ডট, একটা ডট, দুইটা ডট, তিনটা ডট, এভাবে করে লিখতেন কি নিউটন। আর এই আরেকটা, এটা আমাদের খুব পরিচিত, সেটা হচ্ছে এরকম একটা স্ল্যাশ, বা এটাকে আমরা বলি এফ ড্যাশ বা এফ প্রাইম, ঠিক আছে? তো এটা আবিষ্কার করেছেন হচ্ছে বিজ্ঞানী ল্যাগ্রাঞ্জ, বা এই প্রতীকটা জন্ম হচ্ছেন কে? বিজ্ঞানী ল্যাগ্রাঞ্জ। আর সেম ভাবে আরেকটা প্রতীক আছে, এটা আমরা চিনি না কিন্তু এটা আছে, সেটা হচ্ছে এইরকম d স্কয়ার y, এইটা বড় হাতের d, এটা দিয়ে, এই বড় হাতের d দিয়ে অ্যাকচুয়ালি লিখছেন হচ্ছে বিজ্ঞানী অয়লার, ঠিক আছে? বিজ্ঞানী অয়লার। আরো প্রতীক আছে, তবে ফেমাস গুলো আপাতত একটু জানাই দিলাম, পরে কোথাও আবার এরকম ডি দেখে ঘাবড়ায় যায় না, এখানে ডিও কিন্তু অ্যাকচুয়ালি আছে। এই বিভিন্ন ভাবে এটাকে ইউজ করে, বিভিন্ন ম্যাথমেটিশিয়ানরা বিভিন্ন ভাবে এটাকে ইউজ করছেন বিভিন্ন সময়। তো চলো আজকে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। আমাদের মূল টপিকটা আজকে ছিল
হায়ার ডেরিভেটিভগুলো অ্যাকচুয়ালি কি মিন করে। তো আমরা প্রথমে আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা কি মিন করে এটা একটু যদি আমরা বুঝতে চাই। আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা মিন করে এটা কোন একটা কিছু কতটুকু উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে, বা কোন একটা কিছু চেঞ্জটা কেমন, ব্যাপারটা আমি গ্রাফের মাধ্যমে বোঝাই। আচ্ছা, ঢালের যাই হোক, ঢালের খুব একটা বাংলা মিনিং আছে, সেটা হচ্ছে নতি। তোমরা পাবা ঢালের একটা মিনিং হচ্ছে কি নতি। এর নতিকে আমরা যদি ভাঙি একটা বাবা, এই নতি আমার ভাঙে লেখা লাগবে না। নতি তো আমরা চিনি উন্নতি আর অবনতি। উন্নতি মানে কি উঠতেছে, গ্রাফ উপরের দিকে যাচ্ছে, অবনতি মানে কি নিচের দিকে যাচ্ছে। তো এইটাই অ্যাকচুয়ালি ঢাল। আর এই ঢালটাই হচ্ছে আমাদের কি, একবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই ঢাল পাই, বা ডিফারেন্সিয়েট করি আমরা কি করে আমরা কি পাই ঢাল পাই। ঢাল কেমন ভাবে পাই, এই যে ধরো একটা গ্রাফ আঁকতে যাচ্ছি, এইটা ধরো একটা সরণের গ্রাফ, এটা ধরো একটা সরণের গ্রাফ। তো এইটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, যদি এমন হয় তাহলে এই জায়গাটা মিন করতেছে পজিটিভ, উঠতেছে উপরের দিকে। আমরা ddx of y মানে কি, আমরা কোন একটা রেখার চেঞ্জটা জানতে পারি, কোন একটা জিনিসের চেঞ্জ জানতে পারি। যেমন এই যে s, এটা হচ্ছে t, তার মানে আমরা t এর সাপেক্ষে সময়ের সাপেক্ষে s বা সরণ কিভাবে পরিবর্তিত হচ্ছে, বাড়তেছে না কমতেছে, এইটা আমরা আসলে আমরা এই পাই আমরা ডিফারেন্সিয়েটের মাধ্যমে। তো আমরা ডিফারেন্সিয়েটের মাধ্যমে সরণটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা পাই। তো সরণটা কিভাবে চেঞ্জ হচ্ছে ভাইয়া, আমি যদি করি dt of s, তাহলে আমরা পাবো কি, এটা আমরা সবাই জানি যে আমরা v পাবো বা বেগ পাবো। আচ্ছা, বেগ মানে কি, বেগ হচ্ছে কোনো কিছু সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার, সরণ পরিবর্তনের হার, সময়ের সাথে কি সরণ পরিবর্তনের হার। তো এই যে সরণ, এই সরণটা সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে, কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা আমরা পাচ্ছি বেগ দিয়ে বা dt of s দিয়ে। এবার বেগটা কিভাবে পরিবর্তন হচ্ছে, আচ্ছা বেগ পরিবর্তন হওয়া বলতে কি বোঝায় দেখো তো। আমরা যদি এখানে এরকম লিখি dt of v, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না, dt of s ইকুয়াল a বা ত্বরণ। আমরা কি এভাবে লিখতে পারি কিনা, আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তার মানে কি, আমরা একটা ডিফারেন্স একবার ডিফারেন্সিয়েট করছি, যেটা ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতেছি, তাই তো। এখন দেখো এই চেঞ্জটা আসলে কিভাবে হয় বা এই চেঞ্জটা কি মিন করে। ধরো আমরা ভেলোসিটির দিকে যদি যাই, এই যে ধরো একটা আমি দেখালাম জাস্ট একটা গ্রাফ, এই যে ভেলোসিটির একটা গ্রাফ, ধরো না এটা একটা ভেলোসিটির গ্রাফ। আচ্ছা আমাকে বলো তো, এখানে আমরা বলছিলাম স্লোপটা চেঞ্জ হবে, ঢালটা কিভাবে চেঞ্জ হচ্ছে। সরণের যে একটা ঢাল ছিল, ওই যে আমরা সরণের এখান থেকে একটা ঢাল নিয়ে দেখছিলাম যে এটা উপরের দিকে যাচ্ছে, ওই ঢালটা কিভাবে চেঞ্জ হচ্ছে, দ্রুত চেঞ্জ হচ্ছে নাকি স্লোলি চেঞ্জ হচ্ছে। দেখো এইখানে এই যে ঢালটা একদম নেগেটিভের দিকে যাচ্ছে, একদম নেগেটিভ একদম নেগেটিভ একদম নেগেটিভ জুম করে উঠে গেছে। ধরো একটা ছেলে পিএসসি তে কোনো মতে পাস করছে, জিএসসি তে কোনো মতে পাস করছে, এসএসসি তে এসে টাইনে টুনি এ পাইছে, প্রি টেস্টে ফেল করছে, টেস্টে কোনো রকমে পাস করছে, এরপরে এইচএসসি পরীক্ষাও মোটামুটি দিছে, হঠাৎ করে সে কুয়েটে গেছে। সব কিছু নতি খারাপ হইতে 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 দুঃখ করে সে কি কুয়েটে গেছে। ঠিক আছে, এরকম কাহিনী হয়েছে, খুব দ্রুত চেঞ্জ হয়েছে। তাহলে এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কি খুব ফাস্ট হয়েছে। আর যদি গ্রাফটা এমন হয়, গ্রাফটা যদি ভাইয়া এমন হয়, দেখো তো গ্রাফটা যদি এমন হয় তাহলে কি হবে, সে আস্তে 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 চেঞ্জ হতে অনেক টাইম লাগছে, অনেক টাইম পরে যে সে একটা জায়গায় উঠছে। ধরো সে কোথাও চান্স পায়নি, খুব হতাশার মধ্যে যাচ্ছে, কি করবে না করবে বুঝতেছে না, অনেক খারাপ দিনের মধ্যে দিয়ে যাইতে 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 একটা টাইমে সে একটা বিজনেস শুরু করছে, সব করে উঠে গেছে। ঠিক আছে, তো এই চেঞ্জটা খুব স্লোলি হচ্ছে। তাহলে আমাদের বেগ দ্বারা আমরা কি রিপ্রেজেন্ট করতেছি, সরণের যে চেঞ্জটা এটা কত দ্রুত বা কত দেরি করে হচ্ছে। আর ত্বরণ দ্বারা কি আমরা নির্দেশ করতেছি, ওই যে সরণের যে পরিবর্তন
সরণের পরিবর্তনটা কত দ্রুত পরিবর্তিত হচ্ছে, ব্যাপারটা তো এরকম। তার মানে এইটা যদি আমরা v বনাম t এর একটা গ্রাফ হয়, তাহলে এখানে আমরা কি বোঝাচ্ছি, বেগটা খুব স্লোলি পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে এই বেগটা দিয়ে আমরা কি পাইতেছি, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে কি পাইতেছি, তখন ত্বরণ পাইতেছি। এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে কি ত্বরণ পাইতেছি। এবার আমার প্রশ্নের উত্তরে আসো, এবার আমরা ত্বরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? ঠিক আছে, ত্বরণকে ডিফারেন্সিয়েট করলে ভাইয়া কি পাবো? আচ্ছা দেখো, এই প্রশ্নটা একদম সহজ উত্তর। ত্বরণকে ডিফারেন্সিয়েট করলে আমরা একটা জিনিস পাই, সেই জিনিসটার নাম হচ্ছে, যদি এভাবে লিখি d dt of a is equal to j। ভাইয়া j বলতে কি বোঝায়? j বলতে বোঝায় জার্ক। কি ভাইয়া নামটা কি? জার্ক। জার্ক মানে কি? হোয়াট ইজ জার্ক? জার্ক মানে হচ্ছে একটা ধাক্কা। আচ্ছা, এতক্ষণ আমি যা গ্যাস গেজানি করছি, তাদের তো এতটুকু বোঝা যাচ্ছে যে জার্ক মানে কি হবে। জার্ক মানে হবে ত্বরণ কত দ্রুত চেঞ্জ হচ্ছে বা কত স্লোলি চেঞ্জ হচ্ছে, বা ত্বরণ কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আমাদের জার্ক। আচ্ছা, এটা আমরা বাস্তব লাইফে কিভাবে বুঝতে পারি? দেখো, সামান্য একটু ধারণা দিতে পারি। ধরো আচ্ছা, আমরা যখন বাসে চলি তখন দুপ করে ব্রেক করলে আমরা একটা ধাক্কা খাই না? এই যে ধাক্কাটা, এই ধাক্কাটা হচ্ছে জার্ক। ঠিক আছে, আচ্ছা এই জার্কটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? দেখো দেখো আমরা গ্রাফে একটু জার্ক রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তোমরা এসএসসি তে থাকতেই সম্ভবত এই ত্বরণের গ্রাফটা পড়ছো। এই ধরো, এই যে ত্বরণ, এই যে উঠতেছে ত্বরণ, এই যে সমত্বরণে যাইতেছে, দুপ করে নেমে যাইতেছে, ধীরে ধূপ করে সমবেগে যাচ্ছে, ত্বরণ জিরো হয়ে যাচ্ছে। এরকম গ্রাফ কি পাইছো কিনা? ধূপ করে যে আবার এই যে নেগেটিভ উঠতেছে, আবার এই যে উঠতেছে, আবার এইরকম ত্বরণের a বনাম t এর গ্রাফ পাইছো কিনা? এরকম গ্রাফ কিন্তু তোমরা পাইছো, যে ত্বরণ যাইতেছে, একটা নির্দিষ্ট ত্বরণে যাচ্ছিল, ধূপ করে ওরা সমবেগে চলে গেছে, বেগ সমান করে ফেলেছে, মানে ত্বরণ অ্যাক্সিলারেশন একেবারে জিরো করে ফেলেছে, এরকম ডাইরেক্ট নেমে গেছে, আবার গেছে, আবার ডাইরেক্ট উঠে গেছে, আবার গেছে, আবার ডাইরেক্ট উঠে গেছে। তো এই যে জিনিসটা দেখো, এই যে চেঞ্জ হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? আমরা এরকম গ্রাফ কিন্তু আঁকছি, এর মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? আমরা চালাচ্ছি 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 চালাচ্ছি, ধূপ করে ব্রেক দিলাম, ধূপ করে থেমে গেল। এরকম কখনো হয়? চালাইতে চালাইতে কখনো ধূপ করে থেমে যায়? ধূপ করে কখনো থেমে যায় না। একটা খুব সামান্য হলেও টাইম লাগে। দেখো, যখন বাইকে যখন হাইড্রোলিক ব্রেক চাপ দেবা, দেখবে নিচে একটা টায়ারের দাগ পড়ে গেছে। টায়ারের দাগ কেন পড়ছে? ওইটুক দূরত্ব কিন্তু সে সামনে গেছেই। ত্বরণ কখনো ধরো 10 মিটার করে, ধরো এখানে 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 10 মিটার পার সেকেন্ড ত্বরণ ছিল, দুপ করে এই যে টাইম সেম, একটা সেম টাইম, এটা 10 আবার এটা 0, এটা পসিবল না, এটা বাস্তবে একেবারে অসম্ভব। এই গ্রাফটা পসিবলই না, কারণ এখানে ত্বরণটা ছিল ডিরেক্ট 10 থেকে একদম 0 সেকেন্ডের মধ্যে 0 তে নেমে আসা। ইটস ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। এই গ্রাফটা অ্যাকচুয়ালি কি হবে? দেখো, এই গ্রাফটা অ্যাকচুয়ালি এমন হবে না, এই গ্রাফটা হবে অ্যাকচুয়ালি এমন, এইখানে যায় সাডেনলি এই যে চেঞ্জ হইছে, এবার এই যে নামছে, এই যে উঠছে। দেখো, এই যে একটা কার্ভ লক্ষ্য করতেছো, এই কার্ভটা কি? দেখো ভাইয়া, এই কার্ভটা হচ্ছে 10 থেকে 0 তে যাওয়ার সময় যতটুকু লাগছে, এই যে 10 থেকে 0 তে নেমে আসলো ত্বরণ, পরিবর্তন হইলো ত্বরণ, এইটাই হচ্ছে আমাদের জার্ক। এই যে যখন খুব সাডেনলি ব্রেক কষা হয়, তখন হচ্ছে আমাদের এই জার্কটা তৈরি হয় বা জার্কটা উদ্ভূত হয়। তখন কি হয়? এই যে খুব স্বল্প একটা টাইম ডিউরেশনের মধ্যে, এটা খুবই সামান্য টাইমের মধ্যে ত্বরণ খুব ম্যাসিভ আকারে চেঞ্জ হয়ে যায়। যেমন এইখানে দেখো, এইখানে ধরো এইটুকু টাইমের মধ্যে ত্বরণ 10 থেকে 0 হয়ে গেছে। ধরো এখানে এইটার মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড থেকে ডিরেক্ট 0 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে এই যে সাডেন খুব চেঞ্জটা হলো, এই চেঞ্জটাকে আমরা বলতেছি জার্ক। আন্ডারস্ট্যান্ড? আমরা কিন্তু জার্কের কনসেপ্টটা বুঝলাম। দেখো, এই জার্কের অনেক সূত্র আছে, জার্কের অনেক ক্যালকুলেশন আছে, ঠিক আছে? এরকম
সম্ভবত এরকম আছে j ইকুয়াল a প্লাস a নট ডেল v, এমন কিছু সূত্র কিন্তু জার্কের আছে, ঠিক আছে। আমি কমেন্ট বক্সে তোমাদের জার্কের সূত্রগুলো দিয়ে দেব, ঠিক আছে। এবার দেখে নিও জার্কের এরকম আরো অনেক সূত্র আছে জার্কের, ঠিক আছে। ওই যে আমরা v ইকুয়াল u প্লাস at করছিলাম, ওই সেম ভাবে জার্ক আবার বের করা যায়, ঠিক আছে। এখানে টাইম না, এখানে আছে ডেল v, ঠিক আছে, বেগের চেঞ্জ চলে আসছে, ঠিক আছে। এইভাবে জার্ক আমাদের নেই, কিন্তু আমাদের বিষয়টা বোঝা দরকার যে ত্বরণ কিভাবে এরকম ভাবে একটা সেম টাইম 10 ছিল, সেম টাইম 0 হয়ে গেছে, এটা কিভাবে পসিবল? এটা কিন্তু অ্যাকচুয়ালি পসিবল না, তার মানে এটা কখনোই লিনিয়ারলি যায় না বা সরলরৈখিকভাবে যায় না, এটা একটু কার্ভ করে যায়। আর ওই যে কার্ভের চেঞ্জটা, ওই কার্ভের চেঞ্জটাই হচ্ছে কি আমাদের জার্ক। তো এটা হয়তো বা ক্লিয়ার হয়েছে আশা করি। তো দেখো, তার মানে এই d কিউব s বাই d t কিউব ইকুয়াল কি জার্ক। জার্ক ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা বলো তো ভাইয়া, জার্ককে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আমরা কি পাবো? dd t অফ j। তাহলে এইগুলো আর এক্সপ্লেইন করার টাইম এখন নাই, ঠিক আছে। অনেক অলরেডি জার্কের বিষয় এক্সপ্লেইন করছি, একটু কমপ্লেক্স ছিল অবশ্য। তো জার্ক পর্যন্তই আপাতত, এরপরে যদি জার্কের আরো চেঞ্জ হয় তখন সেটাকে বলি আমরা স্ন্যাপ। কি বলি ভাইয়া? স্ন্যাপ। স্ন্যাপ বা আরেকটা নাম আছে জাউন্স। স্ন্যাপ বা জাউন্স আমরা দুটোই বলি, ঠিক আছে এটা। আর যদি স্ন্যাপ বা জাউন্সেরও চেঞ্জ হয় তখন আমরা সেটাকে দিয়ে বলি ক্র্যাকেল। কি বলি ভাইয়া? ক্র্যাকেল। জাউন্সের চেঞ্জ হলে আমরা কি বলি? ক্র্যাকেল। আর ক্র্যাকেলের যদি চেঞ্জ হয় তখন এর পরে আসে পপ, ঠিক আছে। তো এরকম আছে ভাইয়া, অনেক আছে, ঠিক আছে। এই করতে থাকলে আসলে ডেরিভেটিভ তো করতে থাকলে করতেই থাকবে। দেখো একটা ফাংশনের তুমি ডেরিভেটিভ করতেছে একটা বড় ফাংশন করতে কিন্তু অনেক দূর যাওয়া যাবে। কিন্তু আসলে সবকিছু আমাদের বাস্তব জীবনে লাগে না, আমাদের সাধারণত এই জার্ক পর্যন্তই যা লাগে। আর আমাদের ইন্টার লাইফে আসলে জার্কের আগ পর্যন্ত বা তরল পর্যন্তই থেমে যায়, জার্ক পর্যন্ত আর যায় না। তো এরপরে বিজ্ঞানীদের তো আসলে অল্পতে সন্তুষ্ট হয় না, বিজ্ঞানীরা অল্প থেকে সন্তুষ্ট হয়। তো তারা জার্ক বের করছে, স্ন্যাপ বের করছে, বা জাউন্স বের করছে, বা ক্র্যাকেল বের করছে, বা পপ বের করছে, সব বের করছে, ঠিক আছে। কিন্তু এরপরে যে আর দরকার হয় না, ঠিক আছে। তো এরপরে যদি করতে যাও অযথা টাইম ওয়েস্ট, ঠিক আছে। তো এইটুকু পর্যন্ত আসলে আমাদের কনসেপ্ট বোঝার জন্য জার্কই যথেষ্ট। আমাদের কনসেপ্ট আমরা জার্ক দিয়ে বুঝে গেছি যে অ্যাকচুয়ালি এই হায়ার ডেরিভেটিভ গুলো বা এই বারবার ডেরিভেটিভ গুলো অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি বা আমরা আসলে করতেছিটা কি, এইটা আশা করি তোমাদের বোঝাইতে সক্ষম হয়েছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর তোমার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর অবশ্যই ভুল ত্রুটি তো হয়েছেই, যেহেতু আমি কোনো প্রফেশনাল টিচার না, আমি একজন স্টুডেন্ট। তো ভুল ত্রুটি হয়েছে, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।